সো গাইস ওয়েলকাম ব্যাক। আমরা আগের ভিডিওটাতে বিভিন্ন প্রকার গতি এই টপিকটা সম্পর্কে জেনেছি এবং আজকের ভিডিওটা আমরা এর পরবর্তী অংশ থেকে শুরু করব এবং বেশ কিছু ইম্পর্ট্যান্ট টার্ম সম্পর্কে আজকে ভিডিওটাতে জানবো। তো আশা করি তোমরা ভিডিওটাকে খুব মনোযোগ সহকারে দেখবা, কারণ এই ভিডিওটাতে আমরা দূরত্ব, বেগ, সরণ, ত্বরণ, ঠিক আছে, যদি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারের ম্যাথ যদি তুমি করতে চাও সেক্ষেত্রে তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে এই টপিক সম্পর্কে জানা। তোমার যদি এই টপিক সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই চ্যাপ্টারে তুমি কোনো ধরনের ম্যাথই করতে পারবে না, ঠিক আছে। সো নেক্সট যেই অধ্যায়ের নেক্সট মানে এই অধ্যায়ের নেক্সট যে পার্টগুলো আছে সেই পার্টগুলো বোঝার জন্য এই ভিডিওটা তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট। আগের ভিডিও যদি নাও দেখে থাকো খুব বেশি সমস্যা হবে না, বাট এই ভিডিওটা থেকে তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম শুরু হয়ে যাবে এবং ম্যাথমেটিক্যাল বিভিন্ন বিষয় আছে যেগুলো বোর্ড পরীক্ষায় আসে এবং বিভিন্ন সিকিউ বা কী বলে ক্রিয়েটিভ কোশ্চেন, যেটা সৃজনশীল বলি আমরা, এগুলোতে আসে। সো ওগুলোর জন্য যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো এই ভিডিওটা থেকে শুরু হবে। সো অনেক বেশি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। সো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এখন আমাদের এই পর্যায়ে আলোচনা বিষয়। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, অ্যাকচুয়ালি রাশি জিনিসটা কি তার আগে আমি জানি, আমাদের জানা উচিত যে পদার্থবিজ্ঞান বা ম্যাথে আমরা অ্যাকচুয়ালি কী করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কী করি আমরা, যা করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন জিনিসের পরিমাপ করি। কখনো তাপমাত্রা পরিমাপ করি, কখনো ওজন পরিমাপ করি, কখনো বা দূরত্ব পরিমাপ করি, বিভিন্ন জিনিস পরিমাপ করি। সো যে জিনিসগুলো পরিমাপ করি এগুলোকে বলা হয় রাশি, ঠিক আছে। সো এই রাশিটা আবার দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। সো স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি আমরা যদি বলি এক নম্বর স্কেলার রাশি, স্কেলার স্কেলার রাশি। স্কেলার রাশি জিনিসটা হচ্ছে যে সকল পরিমাপ করার জন্য আমাদের শুধুমাত্র মান হলেই হবে, এটার জন্য কোনো ডিরেকশনের দরকার নেই বা কোনো দিকের প্রয়োজন নেই। যেমন ধরো আজকে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, এটা শুধুমাত্র মান হলেই হয়ে যায়, ঠিক আছে। সাপোজ 25 ডিগ্রি সেলসিয়াস মান হলেই হয়ে গেল, এটার জন্য আমাদের কোনো ডিরেকশনের দরকার নেই, ঠিক আছে। যেমন আমি এখানে একটা পাত্র এঁকে রেখেছি, পাত্রটার মধ্যে একটা থার্মোমিটার লাগানো, পাত্রটার মধ্যে যেই তাপমাত্রা আছে, যে টেম্পারেচারটা আছে, সেই টেম্পারেচারটা মানে পরিমাপ করার জন্য শুধুমাত্র এক মান হলেই হবে, তাই না? সাপোজ ধরা যাক এই পাত্রের মধ্যে যে ওয়াটারটা আছে বা যে সাবস্টেন্সটা আছে সেটার তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস। এটার জন্য কোনো কিন্তু ডিরেকশনের প্রয়োজন হয় না, কোনো দিকের প্রয়োজন হয় না। আবার ধরো তুমি ওজন তো না, অ্যাকচুয়ালি ভর পরিমাপ করছো 5 কেজি 6 কেজি, এটার জন্য কিন্তু তোমার এক্সট্রা করে কোনো দিক বলা দরকার নেই। যেমন 5 কেজি কোন দিকে, এটা কিন্তু আসলে হয় না, ঠিক আছে। যেমন 25 ডিগ্রি সেলসিয়াস কোন দিকে, এটা কিন্তু আসলে হয় না। সো যে সকল জিনিস পরিমাপের জন্য কোনো ধরনের দিকের প্রয়োজন হয় না, শুধুমাত্র মান দিয়ে হয়ে যায়, সেই সকল রাশিকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। আর দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি তোমরা যদি ইন্টারমিডিয়েটে উঠে সায়েন্স নাও তখন দেখবে যে ম্যাথের মধ্যেও একটা চ্যাপ্টার এবং ফিজিক্সের মধ্যেও একটা চ্যাপ্টার ভেক্টরের উপর, মানে দুইটা বই, পৃথক পৃথক বইয়ের মধ্যে দুইটা ভিন্ন ভিন্ন চ্যাপ্টার হচ্ছে ভেক্টরের উপর। তো ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়েও তোমরা ভেক্টরের বেশ কিছু জিনিস দেখতে পাবা। সো ভেক্টর জিনিসটা কি, এটা যখন দেখো তোমরা তখন এই ব্যাপারগুলো একটু মাথায় ভালো করে গেঁথে নেওয়ার চেষ্টা করবা। তোমাদের 9-10 হায়ার ম্যাথ বইয়েও ভেক্টর সম্পর্কে অনেক কিছু আলোচনা করা আছে। সো তোমরা ভেক্টরটাকে একটু মনোযোগ সহকারে দেখবা, কারণ ভেক্টর থেকে ইন্টারমিডিয়েটের কথা বলছি। ইন্টারমিডিয়েটে 19 অবশ্যই কোশ্চেন আসে ম্যাথমেটিক্সে, ইন্টারমিডিয়েটে পদার্থবিজ্ঞানে একটা মাস্ট আসে, ম্যাথেও অনেক সময় প্রশ্ন চলে আসে। সো ভেক্টর জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর বেসমেন্টটা হচ্ছে 9-10, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো তোমরা মনে রাখবা। আচ্ছা, ভেক্টর রাশি জিনিসটা কি? যে সকল রাশি পরিমাপের জন্য আমাদের একই সাথে মান দরকার এবং একই সাথে ডিরেকশন দরকার, ঠিক আছে, বা দিক দরকার, সেই সকল রাশিকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। সাপোজ ধরো এখানে একটা ফুটবল আছে, এখানে কি লাগে আমি লিখি ফেলি এখানে মান ও দিক, কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে কি লাগতো? শুধুমাত্র মান, দিকের কোনো প্রয়োজন নাই। সো এটা ধরো একটা বস্তু বা ফুটবল, সাপোজ এটা তুমি বললা যে এই ফুটবলটা, হ্যাঁ, 5 মিটার/সেকেন্ড, ঠিক আছে, 5 ms ইনভার্স 1, ms ইনভার্স 1 কিন্তু আসলে সবই আলোচনা করা হবে। সো এই বেগে সে গতিশীল আছে, হ্যাঁ, এটা তার বেগ, মানে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে সে আগায়। সো এখন তোমাকে প্রশ্ন করতেই পারে যে কোন দিকে বেগটা কি এই ডিরেকশন অনুযায়ী, নাকি এই ডিরেকশন অনুযায়ী, নাকি এই ডিরেকশন, নাকি এই ডিরেকশন, নাকি এই ডিরেকশন, নাকি এই ডিরেকশন। সো বিভিন্ন ডিরেকশন হতে পারে। সো তোমাকে একটা নির্দিষ্ট দিক বলে দিতে হবে, মান বলার সাথে সাথে একটা নির্দিষ্ট দিক বলে দিতে হবে, তবেই তুমি কেবলমাত্র
এই ফুটবলটার প্রকৃত অবস্থান বা প্রকৃত অবস্থা তুমি প্রকাশ করতে পারবে। ঠিক আছে, তুমি সাপোজ বলা যে ফুটবলটা 5 ms ইনভার্স 1 বেগে এই ডিরেকশনে গতিশীল, তাহলে তোমার এটা কমপ্লিট একটা সেন্স দেয়, তাই না? আবার ধরো সাপোজ হচ্ছে এটা হচ্ছে একটা গাছ, আমি আবার একটা গাছই আঁকি। ঠিক আছে, গাছ থেকে ধরো হচ্ছে এখানে একটা মানুষ আছে, হ্যাঁ একটা মানুষ আছে, এখানে এটার দূরত্ব হচ্ছে যে অবস্থানের দূরত্ব যেটাকে বলা হয় বা সরণ, ঠিক আছে 10 মিটার। সো এটা থেকে 10 মিটার। এখন তোমাকে জিজ্ঞেস করলো যে আসলে 10 মিটার তো এদিকে হতে পারে, ঠিক আছে, আমরা যদি 3D কল্পনা করি তাহলে এই পাশেও হতে পারে, আবার ওই পাশেও হতে পারে, তাই না? তো তোমাকে এই ব্যক্তির অবস্থান বলতে গেলে তোমাকে বলতে হবে যে যেমন গাছ থেকে এই ডিরেকশনে, ঠিক আছে, এই ডিরেকশনে লোকটা দাঁড়িয়ে আছে 10 মিটার দূরে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যেই সরণ জিনিসটা আছে সেই জিনিসটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ তোমাকে মান বলার সাথে সাথে একই সাথে ডিরেকশনটাও বলে দিতে হয়। বেগ একটা ভেক্টর রাশি, কেন? কারণ এটাকে তোমাকে মান বলে দেওয়ার সাথে সাথে একই সাথে তোমাকে ডিরেকশনটাও বলতে হয়। আবার জি, জি তোমরা জানো জি এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। ঠিক আছে, মানে প্রত্যেক সেকেন্ডে বেগ পরিবর্তন হয় 9.8 ms ইনভার্স 1 করে পরিবর্তন হয় বেগের মান। সো এটা হচ্ছে 9, অ্যাকচুয়ালি 9.8। সো এখানে এটা ধরো সম্পূর্ণ একটা পৃথিবী এবং এই বস্তুটা 9.8 এই ত্বরণ তার মধ্যে আছে। সো এই ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে। সে ত্বরণটা অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে কাজ করছে। সো তোমার অভিকর্ষ ত্বরণ বলার সাথে সাথে একই সাথে কিন্তু তোমাকে ডিরেকশনটা বলে দিতে হয়। ঠিক আছে, সো এইসব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে আমাদের একই সাথে মান এবং দিক দুইটারই প্রয়োজন হয় সেই সব রাশিকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি, এবং যেসব রাশির ক্ষেত্রে শুধুমাত্র মানের প্রয়োজন হয় সেই সকল রাশিকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। আশা করি এই ব্যাপারটা তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছো। এরপর আচ্ছা, ভেক্টর রাশি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে বলি। সাপোজ এটা হচ্ছে কি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এইভাবে ডিরেকশনটা আঁকা আছে। সো এটাকে লেখা যায় এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। এটা যদি সংক্ষেপে লেখো তাহলে হবে এ বি এই বরাবর হবে। ঠিক আছে, আবার যদি এ বি বিন্দুটা যদি এখানেই থাকে, এ বিন্দুটা যদি এখানেই থাকে কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, তখন তুমি এটা কীভাবে লিখবা? বি এ, এইভাবে, কারণ বি থেকে এ এর দিকে। ঠিক আছে, মজার ব্যাপার হলো এ বি ইজ ইকুয়াল টু মাইনাস বি এ। কেন মাইনাস বি এ হলো এটা তোমরা ম্যাথমেটিক্সে খুব ভালো করে জানতে পারবা। তাও বলে রাখি, যখন দুইটা ভেক্টরের এই দুইটা ভেক্টরের মান কিন্তু সমান, কারণ দুইটা ভেক্টরে কিন্তু এ থেকে মানে এ আর বি বিন্দু দ্বয়ের মধ্যবর্তী অবস্থানে আছে, মান কিন্তু সমান, মান কিন্তু সমান এবং পরস্পর সমান্তরাল আছে। শুধুমাত্র কি ডিরেকশনটা কমপ্লিটলি 180 ডিগ্রি। এটা এটা যখন এটা সাপোজ যদি ধরি 0 ডিগ্রি দেয় তাহলে এটা হবে 180 ডিগ্রি। ঠিক আছে, সরাসরি এটা 180 ডিগ্রি রোটেট করছে, 180 ডিগ্রি রোটেট করে ডিরেকশনটা এখানে চলে আসছে, তাই তো? আচ্ছা, যখন এই ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করবে যে মান সমান হবে কিন্তু দিক সম্পূর্ণভাবে বিপরীত দিকে হবে, তখন এই ধরনের ভেক্টর একে অপরের বিপরীত হবে। ঠিক আছে, তখন এটার এটার অ্যাকচুয়ালি এখানে মাইনাস যেটা আছে সেই মাইনাসটা অ্যাকচুয়ালি বিপরীত যেটা বোঝায় সেটা হচ্ছে বিপরীত দিকটা বোঝায়। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারবা। যদি আবার বলে এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে, যদি এখন ডিরেকশনটা এদিকে দেয় তাহলে এটাকে আমরা বলতে পারি সি থেকে ডি এর দিকে। তো আশা করি এই ব্যাপারগুলো তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। যে কোনো ভেক্টর রাশি প্রকাশের জন্য হয় তোমাকে বোল্ড করে লিখতে হবে। সাপোজ এটা ধরো একটা ভেক্টর, এটাকে আমি এ লিখলাম, এটা হচ্ছে এ ভেক্টর, আমরা বললাম এটা হচ্ছে এ ভেক্টর। হয় এটাকে তুমি বোল্ড করে লিখে ফেলবা, বোল্ড করে যদি তুমি প্রিন্টে মানে কম্পিউটারে লিখো বোল্ড করে লিখবা, আর যদি হাতে লেখো তাহলে কি করতে হবে? উপরে একটা ডিরেকশন এইভাবে রাখ দিতে হবে, নয়তো নিচে একটা রাখ দিতে হবে। ঠিক আছে, ভেক্টর বোঝানোর জন্য। সো আশা করি তোমার স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং ভেক্টর প্রকাশের জিনিসগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা পরবর্তী যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্পর্কে আলোচনা করব। পরবর্তী যে টপিকটা আছে সেই টপিকটা সম্পর্কে আলোচনা করার আগে আমি কিছু জিনিস একটু লিখে ফেলি। যে টপিক সেটা হচ্ছে দূরত্ব, দূরত্ব ও সরণ। ঠিক আছে, দূরত্বের ইংলিশ কি? দূরত্বের ইংলিশ হচ্ছে ডিস্টেন্স। আমরা খুব ব্যবহার করি ডিস্টেন্স শব্দটা। ঠিক আছে, DISTANCE, ডিস্টেন্স। আর সরণ জিনিসটা কি? ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, DISPLACEMENT। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট। তো দুইটা কিন্তু এক জিনিস না, তোমরা বুঝে ফেলছো। ঠিক আছে, দূরত্ব এবং সরণ এই দুইটা কিন্তু আমরা মোটামুটি একইভাবে ব্যবহার করে থাকি বাংলা ভাষায়, কিন্তু অ্যাকচুয়ালি দুইটা জিনিস কিন্তু এক জিনিস না। ঠিক আছে, সো এই ডিফারেন্সটা কোথায় আছে সেই ব্যাপার সম্পর্কে আমরা একটু জানবো। সাপোজ তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি কি করলা? একটু এদিকে গেলা, আবার একটু এদিকে গেলা, আবার একটু এদিকে গেলা, আবার একটু এদিকে আসলা, আবার একটু এদিকে গেলা, এদিকে গেলা, এদিকে গেলা, এদিকে গেলে এই পজিশনে চলে আসলাম।
ঠিক আছে, এই পজিশনে চলে আসলো। সাপোজ এখানে ধরো 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, ধরো সাপোজ 6 মিটার। সো তুমি টোটাল হাঁটছো কয় মিটার? 6 মিটার। 6 মিটার তুমি হেঁটেছো, তাই তো? সো এই 6 মিটারটা কি? 6 মিটারটা হচ্ছে তুমি এখান থেকে যাত্রা শুরু করতে 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 এই দূরত্বটা তুমি হেঁটেছো। এই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে দূরত্ব। দূরত্ব দূরত্ব বা এটা যদি আমরা ধরি এ বিন্দু, এটা ধরি বি বিন্দু, তো এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে কত? 6 মিটার, ঠিক আছে? আর সরণ জিনিসটা কি? সরণ হচ্ছে এ থেকে বি বিন্দুর মধ্যকার একদম সরল রৈখিক যে দূরত্বটা আছে, একদম পুরো ডিরেক্ট স্ট্রেট লাইন, সরল রৈখিক যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা হচ্ছে আমাদের সরণ। সাপোজ ধরো এটা হচ্ছে 3 মিটার, ঠিক আছে? তাহলে আমাদের সরণ কত? সরণ হচ্ছে 3 মিটার। এটাকে আমরা কি বলবো? সরণ। সো আশা করি তোমরা বুঝতে পারছো, সরণ হচ্ছে একদম তুমি যে শেষ বিন্দুতে গেলে, শেষ বিন্দু থেকে আদি বিন্দুর মধ্যবর্তী একদম সর্বনিম্ন যেই দূরত্বটা আছে বা একদম সরল রৈখিক যে দূরত্বটা আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে সরণ। আর দূরত্বটাকে তুমি যেই পথে গেছো, সেই পথের যেই দূরত্বটা আছে, সেই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে দূরত্ব অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর সরণ জিনিসটাই কি? একদম পুরো শেষ বিন্দু এবং আদি বিন্দুর মধ্যবর্তী যে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা আছে, স্ট্রেট লাইন যেই, হ্যাঁ স্ট্রেট লাইন ডিস্টেন্স, সেটা তুমি বলতে পারো, এটাকে আমরা বলবো হচ্ছে সরণ, ঠিক আছে? সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ এই কনসেপ্টটা কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দূরত্ব আমরা খুব বেশি জায়গায় ব্যবহার করি না, কারণ তুমি ইচ্ছে করলে এই পথে না যেয়ে এইভাবে এইভাবে অন্যভাবে যেতে পারতাম, কিন্তু সরণ কিন্তু অলওয়েজ সেম। তুমি যেভাবেই যাও না কেন এ এবং বি বিন্দুতে, সরণ কিন্তু অলওয়েজ সেম। সেই জন্য সরণ জিনিসটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো এই ব্যাপারটা সম্পর্কে তোমাদের ভালো ধারণা রাখা অতীব গুরুত্বপূর্ণ। এখন ধরো এই বিন্দুটা ধরো হচ্ছে আমাদের সি বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটার দূরত্ব কত? 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে এই বিন্দুটার দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আমাদের 5 মিটার, 5 মিটার। আর সরণ কত আমাদের? সরণ সাপোজ আমরা ধরে নিই, সরণ হচ্ছে আমাদের 2 মিটার। তাহলে আমরা সরণ লিখতে পারি, সরণ হচ্ছে 2 মিটার। 2 মিটার কিভাবে? সরাসরি এ থেকে সি বিন্দুতে। আবার তুমি চিন্তা করো, এখান পর্যন্ত তুমি যদি আসো, বা এখান পর্যন্ত তুমি যদি আসো, এখান পর্যন্ত, তাহলে এ থেকে এখানে ধরো তুমি ডি, তাহলে এ থেকে ডি, এ টু ডি, সরণ দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে দূরত্ব আমাদের অনলি 2 মিটার, ঠিক আছে? সরণ কত? সরণও ধরো 2 মিটার হতেই পারে না, অ্যাকচুয়ালি সরণ 2 মিটার হতে পারে না, কারণ এইভাবে আর এইভাবে দুইটা দূরত্ব সমান হতে পারে না। সো ধরো তুমি সরণটা কত? সরণ সাপোজ তুমি ধরে নাও 1.5 মিটার। আমি আরও একটা এক্সাম্পল দিব, তোমরা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো সরণ জিনিসটা কি? সরণ জিনিসটা হচ্ছে ওই জিনিসটা যেটার মানে যেই দুইটা বিন্দুর মধ্যবর্তী একদম পুরো স্ট্রেট লাইন যেই দূরত্বটা আছে, সেই দূরত্বটা আমার হচ্ছে সরণ। আর দূরত্বটা হচ্ছে আমি যেই পথে যাচ্ছি, সেই পথে যে ডিস্টেন্স, সেটাকে আমার হচ্ছে দূরত্ব। সাপোজ ধরো তুমি এই পথে আসলাম, এখানে আসলাম, এটা হচ্ছে আমাদের এই বিন্দু ছিল, এই বিন্দু হচ্ছে আমাদের বি বিন্দু ছিল। সাপোজ হচ্ছে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, তুমি ধরলা হচ্ছে দূরত্ব 4 মিটার, 4 মিটার। তো সরণ কত? সরণ দেখো কতটুকু? খুবই সিম্পল, খুবই ছোট, 0.5 তুমি ধরতে পারো। তাহলে সরণ কত? সরণ সাপোজ 0.5 মিটার, ঠিক আছে? আবার এখান থেকে তুমি চিন্তা করো, এখান থেকে দূরত্বটা কিন্তু এবার কম, দূরত্বটা অনলি 2 মিটার, কিন্তু সরণটা দেখো আবার অনেক বেশি। আবার সরণটা ধরো সাপোজ 1.5 মিটারের মতো, ঠিক আছে? যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সরণ অ্যাকচুয়ালি দূরত্বের উপর কোনো নির্ভরই করে না। দূরত্বের উপর যদি নির্ভর করতো তাহলে এই সরণটা বড় হতো, অ্যাকচুয়ালি দূরত্বের উপর কোনো নির্ভর করে না। লাস্ট একটা এক্সাম্পল, সেটা হচ্ছে সাপোজ ধরো এখান থেকে তুমি যাত্রা শুরু করলে, এখান থেকে এখানে অনেক দূর করে আবার এই বিন্দুতে চলে আসলে। এখন তুমি বলো, সাপোজ এখানে যদি আমি একটু এই বিন্দু লিখি, একটু ডিরেকশন করে দিই, মার্ক করে দিই, ঠিক আছে? আচ্ছা, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার, 7 মিটার। তোমার দূরত্বটা কত? দূরত্বটা তুমি বলতে পারো 7 মিটার। কিন্তু সরণ কত? বলো তো সরণ কত? সরণ হচ্ছে 0, কারণ আদি বিন্দু এবং শেষ বিন্দু একই। তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী কোনো দূরত্ব নাই, তো এটা হবে কি? 0 মিটার। আশা করি তোমরা সরণ এবং দূরত্বের ব্যাপারটা খুব ভালোভাবে বুঝে ফেলছো। এখন চলো আমরা পরবর্তী যে জিনিসটা আছে, বেগ এবং দ্রুতি, এই জিনিসটার মধ্যে কি ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটা সম্পর্কে জানি। এই বিষয়টা দিয়ে আমাদের করতে হবে, কারণ এই বিষয়টা আমি অনেকগুলো চিত্র এঁকেছি, সেই চিত্রটা সুবিধার্থে আমরা এই বিষয়টাই করবো। সো আমরা কি বের করবো? দ্রুতি এবং
বেগ, ঠিক আছে। দ্রুতিতে দ্রুতি যে জিনিসটা আছে এটাকে ইংলিশে বলা হয় স্পিড, আর বেগকে বলা হয় ভেলোসিটি, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের এখানে কিন্তু একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দূরত্বটা কিন্তু একটা স্কেলার রাশি, দূরত্বটা একটা স্কেলার রাশি, আর সরণটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ এ থেকে বি এই দিকেই আছে, অন্য কোনো দিকে নাই। এ থেকে বি দূরত্ব, তুমি এইদিকে মন চায় তুমি এভাবেও যেতে পারতা, এভাবে 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 এভাবেও যেতে পারতা। তো দূরত্বটা কি অ্যাকচুয়ালি একটা স্কেলার রাশি, আর সরণ জিনিসটা কি, সরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ এ থেকে বি ডিরেকশন একদিকে হতে পারে। আবার এখান থেকে তুমি চিন্তা করো, এ থেকে বি ডিরেকশনটা একদিকে হতে পারে, এ থেকে ডি ডিরেকশনটা একদিকে হতে পারে, এ থেকে সি ডিরেকশনটা একদিকে হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটাকে কিভাবে প্রকাশ করব? এ সি এইভাবে, এই জিনিসটাকে প্রকাশ করবো হচ্ছে এ ডি এইভাবে, ঠিক আছে। আবার এই জিনিসটাকে প্রকাশ করবো এ বি এইভাবে, এ থেকে বি এর দিকে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো দ্রুতি জিনিসটা কি, মনে করো তুমি সাপোজ এই চিত্রটার কথা তুমি চিন্তা করো, এ থেকে বি এ তুমি গেছো, দূরত্বটা কত বলছিলাম আমরা? 6 মিটার বলছিলাম। দূরত্বটা আমরা বলছিলাম যে 6 মিটার। সো 6 মিটার যেতে সাপোজ ধরো তোমার 3 সেকেন্ড সময় লাগছে, এই 6 মিটার যেতে তোমার সময় লাগছে কত? 3 সেকেন্ড। যখন তুমি দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিবা, তখন তুমি পেয়ে যাবে হচ্ছে দ্রুতি। দ্রুতি মানে কি? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। মানে কি? তুমি যখন দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিচ্ছ, তার মানে কি? সাপোজ এটা যে আমি একটু এক্সটেন্ড করি, 6 মিটার ছিল আমাদের দূরত্ব, আর সময় ছিল আমাদের সময় ছিল আমাদের 3 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? 2 ms−1, এটা ছিল মিটার, আর এটা হচ্ছে সেকেন্ড, সেখানে আমরা ms−1 লিখলাম। সো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে তুমি যেই পথে গেছো সেই পথে তুমি প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে দূরত্ব অতিক্রম করছো, ঠিক আছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। যখন আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা পাবো কি? দ্রুতির জিনিসটা কি? প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তার মানে কি, এখানে তুমি 2 ms−1 পেয়েছো কিভাবে? এই পথে যখন তুমি যাচ্ছ তখন তোমার দ্রুতি ছিল 2 ms−1, বা প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে তোমার দ্রুতি ছিল। এখন চলো আমরা বেগ জিনিসটা কি, বেগটা হচ্ছে সরণ বাই সময়। আমাদের সরণ কত ছিল? 3 মিটার। এখান থেকে এই পর্যন্ত আমরা বলছিলাম যে 3 মিটার আমাদের সরণ, 3 মিটার যেতে সময় লাগছে কত? 3 সেকেন্ড। তাহলে আমাদের কি হলো? বেগটা হচ্ছে 1 ms−1, ঠিক আছে। আচ্ছা, তাহলে বেগ জিনিসটা কি? বেগ জিনিসটা হচ্ছে সরণকে যদি আমরা সময় দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা সেটাকে বলবো বেগ। আমরা এটা দ্বারা কি বুঝতে পারি? যে তুমি কি করছো, এ থেকে বিতে যাওয়ার সময় প্রত্যেক সেকেন্ডে 1 মিটার/সেকেন্ড, বা প্রত্যেক সেকেন্ডে 1 মিটার করে সরণ হয়েছে তোমার সরণ হয়েছে কতটুকু করে? প্রত্যেক সেকেন্ডে 1 মিটার করে। তো আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পারছো। যেহেতু দূরত্ব একটা স্কেলার রাশি ছিল, সেহেতু দ্রুতিও কি একটা দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। আবার সরণ একটা ভেক্টর রাশি ছিল, সেহেতু বেগও কি একটা ভেক্টর রাশি, VCTOR, ঠিক আছে। আবার যদি তুমি এ থেকে বিতে অন্য একটা পথে যেতা, এই পথে যেতা, তখন ধরো সাপোজ তোমার এই পথটার দূরত্ব অনেক বেশি হবে, সাপোজ ধরো 10 মিটার, ঠিক আছে। 10 মিটার, তোমার দ্রুতি কি হতো? দ্রুতি হতো তোমার 10/3, 3.33 মিটার/সেকেন্ড। তার মানে কি, তুমি এই পথে যাওয়ার সময় সাপোজ তোমার 3 সেকেন্ড সময়ই লাগছে, বেশি লাগে নাই, ঠিক আছে। তুমি একটু দ্রুত বেশি গেছো, তখন তোমার কি হবে? প্রত্যেক সেকেন্ডে তোমার মানে দূরত্ব যে অতিক্রমের হার, সেটা হবে কত? 3.33 মিটার, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো দ্রুতি জিনিসটা কি? দ্রুতি জিনিসটা তুমি যে পথে যাচ্ছ সেই পথের উপর নির্ভর করে, কিন্তু বেগ জিনিসটা কি? বেগ জিনিসটা সিম্পলি তুমি যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে যেই বিন্দুতে পৌঁছেছো, সেই দুইটা বিন্দুর মধ্যে নির্দেশ করে। তো আশা করি ব্যাপারটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। এর মধ্যে তোমাকে মনে রাখতে হবে, দূরত্ব এটা হচ্ছে একটা স্কেলার রাশি, সরণ একটা ভেক্টর রাশি, কারণ এ থেকে বি এর ডিরেকশন একটাই হতে পারে, আমি তোমাকে আগেও বলেছি। যেহেতু দূরত্ব একটা স্কেলার রাশি, এবং দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে। এটা স্কেলার রাশি দিয়ে ভাগ করলে একটা স্কেলার রাশি থাকে। সো আমাদের দ্রুতিটা কি? একটা স্কেলার রাশি। আবার যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, আমাদের বেগটা কি? একটা ভেক্টর রাশি। একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশিতে ভাগ করলে ভেক্টর রাশির কোনো পরিবর্তন হয় না, যেই রাশিটাই ছিল, ভেক্টর রাশি যদি থাকে, তাহলে ভাগফলটাও কিন্তু একটা ভেক্টর রাশি হবে। আশা করি তোমরা এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে
সো এই পর্যায়ে আমরা দূরত্ব এবং বেগ রিলেটেড একটা ম্যাথ করব। সো এই ম্যাথটা করার পরে আমি আশা করি তোমাদের দূরত্ব, বেগ, হ্যাঁ, তারপরে দ্রুতি এবং সরণ, এই চারটা বিষয় সম্পর্কে একদম পুরো ক্লিয়ার একটা ধারণা পাবা। সো চলো আমরা ম্যাথটা শুরু করি। সাপোজ হচ্ছে এটা একটা বিশাল বড় একটা গোলাকার পুকুর। এটা কি আমাদের গোলাকার একটা পুকুর, বিশাল বড় একটা গোলাকার পুকুর, ঠিক আছে? আচ্ছা, এখন এই পুকুরটার এই প্রান্তে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর সে যেতে চায় হচ্ছে এই প্রান্তে, সে যেতে চায় এই প্রান্তে। এখন তোমাকে বলে দেওয়া হলো পুকুরের ব্যাসার্ধ তোমাকে বলে দেওয়া হলো 5 মিটার, ঠিক আছে? সাপোজ 5 মিটার তোমাকে বলে দেওয়া হলো। এখন তোমার কাছে জানতে চাইলো এই ব্যক্তিটা পুকুরের এই বিন্দু থেকে, এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দুতে ঠিক অপোজিট, এই বিন্দুটার ঠিক অপোজিটে হচ্ছে ওয়াই বিন্দুটা, ঠিক আছে? তো তোমাকে বলে দেওয়া হলো যে এই ব্যক্তিটা এক্স থেকে ওয়াই বিন্দুতে হেঁটে হেঁটে যেতে চায়, হেঁটে হেঁটে পুকুরের পাড় বরাবর যেতে চায়, পুকুরের পাড় বরাবর যেতে চায়, ঠিক আছে? যখন পাড় বরাবর যাবে একবার, ঠিক আছে, একবার পাড় বরাবর যাবে এক্স থেকে ওয়াই বিন্দুতে, তখন তোমাকে বের করতে হবে দ্রুতি এবং বেগ, এই দুটো তোমাকে বের করতে হবে। আবার সে কি করবে, সে একটা নৌকা নিয়ে যাবে, নৌকা নিয়ে এই বিন্দু থেকে একদম পুরো এই ডিরেকশন অনুযায়ী এক্স থেকে ওয়াই বিন্দুতে চলে যাবে নৌকা নিয়ে। তখনও তোমাকে বের করতে হবে কি দ্রুতি এবং বেগ, এই চারটা জিনিস তোমাকে বের করতে হবে, ঠিক আছে? চলো আমরা ম্যাথটা শুরু করে ফেলি। এখন চিন্তা করো, যখন ব্যক্তিটা হেঁটে হেঁটে যাচ্ছে এক্স থেকে ওয়াই বিন্দুতে, ঠিক আছে, হেঁটে হেঁটে পাড় বরাবর যাচ্ছে, তখন সে অ্যাকচুয়ালি কী করতেছে? সে অ্যাকচুয়ালি এই বৃত্তাকার যে পুকুরটা আছে সেই পুকুরটার পরিধি বরাবর যাচ্ছে। কতটুকু যাচ্ছে? সে পরিধির অর্ধেক যাচ্ছে। সে আর কি, সেই ব্যক্তিরা যদি এইভাবেও যায় নো প্রবলেম, অর্ধেক বরাবরই যাচ্ছে, সেম জিনিস। সো আমরা জানি যে বৃত্তের পরিধি কত, পরিধি হচ্ছে 2πr, এটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি, ঠিক আছে? যেহেতু সে অর্ধেক বৃত্ত যাচ্ছে, তখন সে শুধুমাত্র πr দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তার দূরত্বটা কত? এতটুকু এইখান থেকে যদি আমরা পরিধি বরাবর যাই, পাড় বরাবর যাই, তাহলে তার দূরত্বটা কত হবে? দূরত্ব দুইটা পোর্শন করে ফেলি, দুইটা প্রশ্নের জন্য। দূরত্ব হবে কত? πr। তাহলে আমাদের পাই ইন্টু, আমরা বলি যে 5, কারণ 5 কেন? আমরা ব্যাসার্ধ জানি হচ্ছে আর ইকুয়াল টু আমরা জানি 5, ঠিক আছে? আচ্ছা, এখন 5-এর সাথে যদি আমরা পাই গুণ করে ফেলি, 5-এর সাথে পাই গুণ করলে আমাদের চলে আসে 15.708, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের দূরত্ব পেয়ে গেলাম আমরা, অ্যাকচুয়ালি দূরত্ব আমরা পেয়ে গেলাম যখন সে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন তুমি চিন্তা করো তার সরণটা কতটুকু হয়েছে। আমরা বলছি যে সরণ মানে হচ্ছে একদম যে বিন্দুতে আছে সেই বিন্দু থেকে যে বিন্দুতে সে যেতে চায়, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলবো, একদম পুরো স্ট্রেট লাইন ডিস্টেন্স যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে দূরত্ব, এই সরণ, ঠিক আছে? তাহলে আমাদের সরণ কত? সরণ হবে হচ্ছে 2r কেন? কারণ এটা ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে। সরণ মানে কি? একদম পুরো এই বিন্দু থেকে এই বিন্দু মানে কি? এই পুকুরটার একটা ব্যাস মানে কি? 2r, ব্যাসার্ধের 2 গুণ হচ্ছে ব্যাস। সো আমাদের সরণটা কত হয়? সরণটা হবে হচ্ছে 2 × 5 = 10 মিটার, আর দূরত্ব হচ্ছে 15.708 মিটার। এখন তোমাকে বলছে দ্রুতি এবং বেগ। সো একদম পুরো সহজ, দ্রুতি ব্যাপারটা কি দাঁড়াবে? দ্রুতি কি হবে? দ্রুতি ইকুয়াল টু দূরত্ব কত? 15.708 ডিভাইডেড বাই, আচ্ছা এখন সময়টা দেওয়া দরকার, ঠিক আছে? সময়টা এখানে লিখতে বলে গেছি। সাপোজ ধরো হচ্ছে সে যখন এখান দিয়ে হেঁটে হেঁটে যায়, এটা ধরো হেঁটে হেঁটে যাওয়ার সময় তার T1টা হচ্ছে, যখন সে হেঁটে হেঁটে যায় তখন সাপোজ T1টা হচ্ছে তুমি ধরো 5 সেকেন্ড। আবার যখন সে নৌকা দিয়ে যায় তখন T2টা হচ্ছে 10 সেকেন্ড, কারণ নৌকা দিয়ে যেতে একটু সময় লাগবে বেশি। এখন তোমার দ্রুতিটা কি? তুমি এটাকে 5 দিয়ে ভাগ করে ফেলো, এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, এটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা ক্রাইটেরিয়া। যখন এটাকে ভাগ করবা তখন কি দাঁড়ায়? আমি যদি একটু ক্যালকুলেশন করি, ডিভাইড বাই 5, আচ্ছা তাহলে আমাদের চলে আসে শুধুমাত্র পাই, তাই না? যেটা হচ্ছে 3.1415 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দ্রুতিটা কত ছিল? এইটা হচ্ছে আমাদের দ্রুতি। এখন আমাদের সরণটা বের করব। সরণ সমান 10 / 5 = 2 ms inverse 1, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের সরণ। এখন
চলো আমরা যখন সে নৌকা দিয়ে যায় তখন কি হবে, তখন তার দূরত্ব কি, যেহেতু এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে তখন তার দূরত্বটা সিম্পলি 2r, কারণ তার দূরত্ব মানে যেই পথে সে গেছে সেই পথটাই হচ্ছে 2r, তার মানে কি 2 × 5 10 মিটার। আবার সরণটা কি, সরণটা হচ্ছে সেম 2r। কেন 2r? কারণ এক্স থেকে ওয়াই বিন্দুর মধ্যবর্তী লম্ব দূরত্বটাই হচ্ছে কি 2r, তাই 2 × 5 = 10 মিটার। এখন আমাদের জ্যোতিটা কি হবে, জ্যোতি আমাদের হবে হচ্ছে 10/10 সেকেন্ড, যেহেতু আমরা t2টা বলে ফেলছিলাম আমরা 10 সেকেন্ড। সো জ্যোতিটা কি 1 মিটার/সেকেন্ড। আবার সরণ বেগটা কি 10/10 = 1 ms−1। এখন একটা জিনিস খেয়াল করো, যেটা তুমি খেয়াল করবা সেটা হচ্ছে দূরত্ব প্রথম ক্ষেত্রে আমরা পরিধি বরাবর গেছি, কারণ এই পথে আমরা এক্স থেকে ওয়াইতে মানে গিয়েছি আর কি। আর সরণটা কি সিম্পলি লম্ব দূরত্ব। আর সেকেন্ড কেসে যেহেতু আমরা এক্স থেকে ওয়াইতে লম্বভাবেই গেছি, আমাদের পথটা ছিল লম্বভাবেই, সেহেতু আমাদের দূরত্বটাও 10 মিটার এবং সরণটাও আমাদের 10 মিটার। তো আশা করি তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারছো, ঠিক আছে। তো বেগ জিনিসটা এখানে বেগ, আচ্ছা অ্যাকচুয়ালি এখানে সরণ লিখছি কেন, বেগ এবং সরণ এই দুইটা কি আমাদের ভেক্টর রাশি, দূরত্ব এবং জ্যোতি দুটো কি আমাদের স্কেলার রাশি। আবার একইভাবে দূরত্ব, জ্যোতি স্কেলার রাশি, সরণ, বেগ এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। সো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সরণ এবং বেগ। কারণ কি, কারণ হচ্ছে এই দুইটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, অলওয়েজ কিন্তু সেম, এক্স থেকে ওয়াই এর ক্ষেত্রে অলওয়েজ কিন্তু সেম। কিন্তু দূরত্ব এবং জ্যোতি এটা তোমার পথের উপর নির্ভর করে, তুমি ইচ্ছা করলে একভাবে গেলা, অন্য একজন ইচ্ছা করলো অন্যভাবে গেল। সো ব্যাপারটা কি দাঁড়ালো, তোমাদের জ্যোতি বা দূরত্ব এই দুইটা কিন্তু ডিফারেন্ট হতে পারে, কিন্তু বেগ এবং সরণ এই দুইটা কিন্তু কোনো ডিফারেন্ট হতে পারে না, ঠিক আছে। তাই পদার্থবিজ্ঞানে সরণ এবং বেগ এগুলোর টেক্সটটা আলাদা মিনিং আছে, যেগুলো সব ক্ষেত্রেই মোটামুটি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলো আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ত্বরণ এবং মন্দন। এই ব্যাপার সম্পর্কে একটু ধারণা নেই, ঠিক আছে। ত্বরণ এবং মন্দন এটা কাকে বলে, ত্বরণ মন্দন। আচ্ছা চলো আমরা একটা কমন উদাহরণ দিই। কমন উদাহরণটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই সবাই ট্রেনে উঠেছো, তাই না? তো ট্রেনে কি হয়, যখন ধরো হচ্ছে এটা রেলের লাইন, এটা ধরো একটা ট্রেন, আমি একদম একটা বাক্সের মতো আঁকলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, সো চলো আমরা ট্রেনের মধ্যে চলা শুরু করি, বা একটু ভাবতে শুরু করি যে ট্রেন কীভাবে আসলে চলে। সো ট্রেন প্রথমে কি করে, প্রথমে সে আস্তে আস্তে তার গতিটাকে বাড়ায়, আস্তে আস্তে কী করে, সে তার গতিটাকে বাড়ায়, ঠিক আছে। বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে চলে আসে, তখন সে আর বাড়ায় না, ঠিক আছে। আবার যখন সে থামতে চায় তখন কি করে, সে আস্তে আস্তে গতিটাকে থামায়, এবং একটা পর্যায়ে সেই গতিটা 0 হয়ে যায়, বা ট্রেনটা সম্পূর্ণভাবে স্থির হয়ে যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি ত্বরণ জিনিসটা কি, ত্বরণ জিনিসটা কি এটা আমরা একটু আগে লিখে ফেলি। ত্বরণ জিনিসটা হচ্ছে বেগের পরিবর্তন, ডিভাইডেড বাই সময়। এটা আমরা আবার অন্যভাবে লিখতে পারি, বেগের পরিবর্তন মানে কি, পরিবর্তন মানে কি, শেষ থেকে আদিটা বিয়োগ, শেষ থেকে প্রথমটা বিয়োগ, সেটাই তো পরিবর্তন, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে শেষ বেগ বা শেষে যে বেগটা ছিল, আমি সবগুলো এক্সপ্লেন করবো, জাস্ট একটু সিম্পলি ধৈর্য করে একটু দেখো। আদি বেগ, ঠিক আছে। এটাকে ভাগ করবো কি আমরা, সময় দিয়ে। তো আমরা শেষ বেগ মাইনাস আদি বেগ কীভাবে কি জন্য লিখলাম, যেহেতু আমাদের বেগের পরিবর্তনটা দরকার ছিল, তাই না? আচ্ছা, এখন সাপোজ ধরো হচ্ছে এই বিন্দুতে ট্রেনটা আছে, সে এই বিন্দু পর্যন্ত সে বেগের পরিবর্তন করছে, বা বেগ বাড়াচ্ছে, আস্তে আস্তে বাড়াচ্ছে। তো প্রথমে কি ছিল, সে স্থির অবস্থায় ছিল, তখন তার বেগ কত ছিল, 0 মিটার/সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে 0 মিটার করে সে আগাচ্ছিল, প্রথমে একদম পুরো জিরো লেভেলে। আচ্ছা, এই পর্যায়ে এসে তার বেগটা হলো সাপোজ 20 ms−1, ঠিক আছে। আর এতটুকু আসতে তার সময় লাগলো হচ্ছে 10 সেকেন্ড, সাপোজ ধরে নাও। এখন তোমার কি বলছে, ত্বরণ কত, এখন ত্বরণটা কত হবে, এখন ত্বরণ তুমি বের করতে গেলে কি হবে, ত্বরণ হচ্ছে, ত্বরণের সংখ্যাটা কি, বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। এখন বেগের পরিবর্তন কি, শেষ বেগ মাইনাস আদি বেগ, তাহলে তার শেষ বেগটা কত ছিল, 20 ms−1, আর শেষ বেগটা কত, আদি বেগটা হচ্ছে 0 ms−1, তাই না? আর নিচে কি 10 সেকেন্ড, এতটুকু
0 থেকে 20 পর্যন্ত যেতে তার সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা, তাহলে তার ত্বরণটা কত? 2 ms * 2, এটা হচ্ছে তার ত্বরণ, বা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে তার বেগের পরিবর্তন হয় 2 মিটার/সেকেন্ড করে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আবার যখন থামার সময় হলো এরপরে মানে 20 মিটার/সেকেন্ড হওয়ার পরে সে একদম পুরো সমান বেগে চলতেছে সমবেগে চলতেছে, মানে তার তখন আর বেগের তার পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার একটা পর্যায়ে এই বিন্দুতে এসে ড্রাইভার ভাবলো যে সামনে আমার একটি স্টেশন আছে, সেই স্টেশনে আমাকে ট্রেনটা থামাতে হবে। ঠিক আছে, আচ্ছা, থামানো মানে কি? থামানো মানে হচ্ছে 0 ms/1, একদম পুরো 0 করে ফেলা। আর এইখানে তার বেগটা কত ছিল? 20 ms/1, যেহেতু আমরা বলছি এইখান থেকে এই পর্যন্ত সে সমবেগে যায়, তো এখানে ছিল 20, এখানেও তার 20 থাকবে। ঠিক আছে, 20 ms/1 বেগটা থাকবে। সে করতে চায় কত? 0 ms/1। তো এই পর্যায়ে তার ত্বরণটা কত হবে? ত্বরণটা হবে, ত্বরণ আমরা বলছি শেষ মাইনাস আদি, তাহলে শেষটা কত? শেষ হচ্ছে 0, শেষ বেগ মাইনাস আদি বেগ। আদি বেগটা কি? ঠিক আছে, 20। এই পর্যায়ে তুমি চিন্তা করো, সাপোজ এখান থেকে মানে 20 ms/1 থেকে সে থামাতে সময় লাগলো মাত্র 5 সেকেন্ড। তো এটাকে তুমি ভাগ করে দিবে সময় দিয়ে, 5 সেকেন্ডে ভাগ করে দিবা। কিন্তু তোমার কাছে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে -20/5, মানে হচ্ছে -4 ms/2। ঠিক আছে, এখন একটা জিনিস তুমি লক্ষ্য করো, যখন তুমি বেগ বাড়াচ্ছ তখন তোমার কি হলো? এটা হচ্ছে একটা পজিটিভ মান আসলো ত্বরণের মান। আবার যখন তুমি বেগটা কমাচ্ছ তখন কি হলো? তোমার একটা নেগেটিভ মান আসলো। ঠিক আছে, বা ঋণাত্মক মান আসলো। তো যখন তোমার পজিটিভ মান আসবে তখন সেটাকে তুমি বলতে পারবে ত্বরণ। ঠিক আছে, ত্বরণ। আর যখন তোমার নেগেটিভ মান আসবে তখন তুমি বলতে পারো ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ। আর এটাকে সংক্ষেপে বলা হয় মন্দন। সো আশা করি মন্দন কি এবং ত্বরণ কি এই ব্যাপারটা তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছো। এটাকে ত্বরণ বলে বা ধনাত্মক ত্বরণ বলে, একই জিনিস। আর এটা কি বলে? ঋণাত্মক ত্বরণ অথবা মন্দন। এখন একটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের একটা কোশ্চেন আমি তোমাকে বলি। সো তোমরা এটা পরীক্ষার হলে অনেকবারই ভুল করবা, আমি মনে করি যে আমিও করতাম ছোটকালে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তুমি যখন লিখবা থামার সময় তার ত্বরণ, তুমি যখন লিখবা ত্বরণ, থামার সময় তার ত্বরণটা কত, তখন তোমাকে লিখতে হবে -4 ms/2। কেন মাইনাস লিখলা? কারণ তুমি ত্বরণ হিসাব করছো। আবার তোমাকে যদি বলে এখন মন্দন কত ছিল, মন্দন থামার সময় মন্দন কত, মন্দন হচ্ছে কি 4 ms/2। কেন 4? কারণ মন্দন মানেই বুঝে হচ্ছে ঋণাত্মক, মন্দন মানেই বুঝে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, তো যেহেতু একবার ঋণাত্মক ত্বরণ বুঝায় তখন এটাকে আবার ঋণাত্মক দেওয়ার কোনো প্রশ্ন আসে না। কিন্তু যখন তুমি ত্বরণ, তোমাকে প্রশ্নে বললো যে এটা ত্বরণটা কত, তখন কিন্তু তোমার মাইনাস হবে। ঠিক আছে, তো আশা করি এই ব্যাপারটা তোমরা খুব ভালোভাবে বুঝে ফেলছো। একদম লাস্টে একটা জিনিস আমাদের বাকি আছে, সেই জিনিসটা করি আজকে ভিডিওটা শেষ হয়ে যাবে। সেই জিনিসটা হচ্ছে একটা গ্রাফ। তোমাদের বইয়ে গ্রাফটা দেয়া আছে। গ্রাফটা হচ্ছে এটা হচ্ছে গ্রাফটা আমি আঁকার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে কি করলো? একটু বাড়লো, তারপরে সমানভাবে চলতে থাকলো। অ্যাকচুয়ালি এটা সমানভাবে চলতে থাকলো, তারপরে আবার বাড়লো, আবার কমলো। এই ডিরেকশনটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে 0 মিডল পয়েন্ট। আর ওয়াই অক্ষ বরাবর বেগ নির্দেশ করে, এক্স অক্ষ বরাবর নির্দেশ করে সময়। ঠিক আছে, অ্যাকচুয়ালি গ্রাফটার দ্বারা কি বোঝায়? গ্রাফটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তন হচ্ছে এই গ্রাফটা দ্বারা, সেটাই বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন তুমি দেখতে পাচ্ছ গ্রাফ থেকে যখন আমরা চলতে শুরু করলাম তখন কি হলো? আমি ধরো একটা পয়েন্ট করে দিলাম, এ বি সি ডি পয়েন্ট করে দিলাম। যখন ও থেকে এ পর্যন্ত গ্রাফটা গেল তখন কিছু সময় অতিবাহিত হয়েছে, সময়ের সাথে সাথে কিছু বেগটা পরিবর্তন হয়েছে। বেগটা কিভাবে পরিবর্তন হয়েছে? বেগটা পরিবর্তন হয়েছে, বাড়ছে আর কি, বেগটা অ্যাকচুয়ালি বৃদ্ধি পাইছে। তার মানে কি? তার কি হয়েছে? ত্বরণ হয়েছে। ত্বরণ হয়েছে কই থেকে কই পর্যন্ত? ও থেকে এ পর্যন্ত তার হয়েছে কি? ত্বরণ। আবার এ থেকে বি পর্যন্ত তার কিছু টাইম হয়েছে, টাইম বাড়ছে, কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা ত্বরণের সমীকরণ, ত্বরণের সংজ্ঞা কি জানতাম? ত্বরণ সমান আমরা জানতাম ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন বাই সময়, পরিবর্তন ভাগ সময়। ঠিক আছে, আচ্ছা, বেগের পরিবর্তন বাই সময় আমরা এটা জানতাম। সো আমরা এখান থেকে এ থেকে বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেগের পরিবর্তন কোনো হয় নাই, মানে কি? বেগের পরিবর্তন 0। সময় তুমি এখানে যা ইচ্ছে তা বসাও, মানটা কি? অ্যাকচুয়ালি 0 আসবে। তার মানে কি? এ থেকে বি পর্যন্ত কোনো ত্বরণ নেই, কোনো ত্বরণ নেই। কোনো ত্বরণ নেই কেন?
কারণ এটার কোনো বেগের পরিবর্তন হয় নাই এবং এটা সমবেগে চলছে, সমবেগে চলমান। আচ্ছা, আবার বি থেকে সি এর দিকে তুমি লক্ষ্য করো, এখানে কি হয়েছে, সময় কিছু দূর আগে আছে আর বেগটা কিন্তু আরও বাড়ছে। তাহলে বি থেকে সি এর দিকে কি হয়েছে, ত্বরণ হয়েছে। আবার কেন ত্বরণ, কারণ এখানেও আমাদের বেগের পরিবর্তন ধনাত্মক দিকে। আবার এখন সি থেকে ডি এর দিকে চিন্তা করো, এখন আমাদের কি হয়েছে, বেগের পরিবর্তন কিন্তু কমছে, বেগ কিন্তু আগে বেশি ছিল, সি পয়েন্টে বেশি ছিল, সময় পরিবর্তন হওয়ার ফলে ডি পয়েন্টে কিন্তু বেগটা আরো কমে গেছে, তাই না? তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ালো, সি থেকে ডি এর দিকে আমাদের মন্দন হয়েছে, মন্দন হয়েছে। কারণ মন্দন মানে কি, আমাদের ঋণাত্মক ত্বরণ। আশা করি তোমরা গ্রাফটা খুব ভালোভাবে বুঝতে পারছো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেক লম্বা হয়েছে, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এতটুকু ধৈর্য ধরে দেখছো, আশা করি তোমরা আজকের ভিডিও থেকে মোটামুটি অনেক কিছু শিখতে পেরেছো, ঠিক আছে? আর নেক্সট ভিডিওতে আমরা একদম পুরো মেইন পার্টে চলে যাব, গাণিতিক অনেক বেশি গাণিতিক ব্যবহার আমরা করব। তখন আমরা চলে যাব গতির সমীকরণে, ইকুয়েশন অফ মোশনে, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ।